পর থেকেই বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। হরিহর তার মুদিখানা দোকানে বসে আছে। বৃষ্টির জন্য সে বাড়ি যেতে পারছে না। তার দোকান থেকে বাড়ি হেঁটে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে। রাত তখন 10টা কি 10:30 বাজবে। বৃষ্টির জন্য আজ লোকজন বাইরে বের হয়নি। বৃষ্টি থামবে থামবে ভেবে হরিহরের আজ এত রাত হয়ে গেছে। রাত যত বাড়ছে বৃষ্টির বেগ যেন আরো বাড়ছে। আর দেরি করা ঠিক হবে না। রাস্তাঘাটে আজ কোন লোকজনও নেই। এদিকে অনেক রাতও হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাই। এই বলে হরিহর তার দোকান বন্ধ করে দিল। তারপর বাড়ির দিকে হাঁটতে লাগলো। সে যে রাস্তা দিয়ে হাঁটছে সেটা অত্যন্ত নির্জন। তার উপর বৃষ্টি বাদলের দিনের এত রাতে লোকজন বিপদে না পড়লে এই রাস্তায় তো বেরই হবে না। হরিহর হাঁটছে, কিন্তু আজ তার মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে। কিন্তু কেন যে আজ এরকম মনে হচ্ছে তা হরিহর বুঝতে পারছে না। এর আগে তো প্রতিদিনই সে এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি গেছে, কিন্তু আজকে কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে। হঠাৎই তার মনে হলো তার পিছন পিছন কেউ যেন আসছে। হরিহর বুঝতে পেরে পিছন ঘুরে তাকালো। সে দেখলো একটা কালো কুকুর তার দিকে বড় বড় চোখ করে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কুকুরটির গায়ের রং এতটাই কালো ছিল যে অন্ধকারে ভালোভাবে বোঝাই যাচ্ছে না। শুধু অন্ধকারে তার চোখ দুটি জল জল করছে। কি ব্যাপার, এত রাতে এরকম একটা কুকুর, তাও আবার বৃষ্টির মধ্যে আমার পিছন পিছন আসছে, ব্যাপারটা কি? হরিহর এইসব বলতে বলতে সেই কুকুরটির দিকে তাকিয়ে দেখে সেখানে আর কুকুরটি নেই। তাই না দেখে হরিহর আরো ভয় পেয়ে যায়। বাবা, সব আমার সাথে কি ঘটছে? না না, গতি সুবিধার মনে হচ্ছে না। যাই, আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে যাই। এই বলে হরিহর আবার হাঁটা শুরু করলো। আবার কিছুটা পথ যাওয়ার পর হরিহর খেয়াল করলো একই রাস্তায় সে যেন বারবার হাঁটছে। কেননা যতক্ষণ ধরে সে হাঁটছে তার বাড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সে সেই একই জায়গায় ঘুরে ফিরে এসে পৌঁছাচ্ছে। ব্যাপার কি? হরিহর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এইসব ভাবছে তখন সে হঠাৎই একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায়। হরিহর এই কান্নার আওয়াজ শুনে পিছন ঘুরে তাকায়। চারিদিকে তাকিয়ে দেখে সে তার বাড়ি যাওয়ার রাস্তার বাঁশ বাগানের রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎই তার চোখ আটকে যায় বাঁশ বাগানের একটি কোণার দিকে। সে দেখে সেখানে উল্টো দিকে মুখ করে একটি মহিলা কান্না করছে। হরিহর তাই দেখে ভাবে, এই দুর্যোগের রাতে একটা মহিলা একা এখানে বসে কান্না করছে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দেখি একবার গিয়ে।
যদি কোনো সাহায্য করতে পারি। এই বলে হরিহর সেই মহিলাটির দিকে এগিয়ে গেল। মহিলাটির কাছাকাছি গিয়ে সে মহিলাটিকে ডাকার জন্য যেই না হাত বাড়িয়েছে, অমনি মহিলাটি উঠে হরিহরের দিকে ঘুরে দাঁড়ায়। হরিহরকে দেখেই সেই মহিলাটি হাসতে থাকে। হরিহর মহিলাটির বিভৎস চেহারা দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। হরিহর দেখে মহিলাটির মুখে গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, চোখ দুটি যেন আগুনের মতো জ্বলজ্বল করছে, চোখ থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। আর কিছু বোঝার আগেই সেই পিচাসরূপী মহিলাটি হরিহরকে নিয়ে কোথায় অদৃশ্য হয়ে যায়। সকাল হলে একে একে গ্রামের লোকজন সেই বাঁশবাগানের কাছে এসে দেখে হরিহর বাঁশবাগানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে হরিহর যেভাবে মরে পড়ে আছে তাই না দেখে গ্রামের সবাই অত্যন্ত অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পেয়ে যায়। তারা দেখে হরিহরের শরীরটা একটা বাঁশের মধ্যে গাঁথা রয়েছে। বাঁশটির সূচল দিকটা হরিহরের পেটের মধ্যে ঢুকে অন্যদিকে বেরিয়ে গেছে, আর হরিহরের শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস যেন কেউ খুবলে খুবলে তুলে নিয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত। এই রকম ভয়ানক নৃশংস মৃত্যু দেখে গ্রামের লোকজন অত্যন্ত ভয় পেয়ে যায়। নানা লোক নানা রকম এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তবে গ্রামের সবার মধ্যেই এরপর থেকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর যত কাজই থাকুক না কেন, কেউ আর ওই রাস্তায় যায় না। গ্রামের দোকানগুলিও সন্ধ্যা হতে না হতেই বন্ধ হয়ে যায়। ভুলেও কেউ আর রাত করে না। এই ঘটনার কয়েকদিন পরই গ্রামের এক রাখাল গরু চড়াতে গ্রামের মাঠে গিয়েছিল। বিকেলের দিকে হঠাৎই প্রচন্ড মেঘ করে, আকাশ কালো হয়ে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি গায়ে পড়তেই গরুগুলি ছুটে এদিক ওদিক পালিয়ে যায়। রাখাল ছেলেটি সেই বৃষ্টির মধ্যেই তার গরুগুলি খুঁজতে থাকে। সে গরুগুলি খুঁজতে খুঁজতে যখন সেই বাঁশবাগানের কাছে এসে পড়ে, তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। সে বাঁশবাগানের কাছে এসে যখন দাঁড়িয়েছে, তখন হঠাৎই সে গরুর ডাকের চিৎকার শুনতে পায়। সে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। এমন সময় সে একটা আওয়াজ শুনতে পেল। কেউ যেন কোনো ভারী কিছু পাতার উপর দিয়ে সরসর করে টেনে নিয়ে গেল। সেই সঙ্গে গরুর আর্ত চিৎকার। এবার সেই রাখালের মনে অত্যন্ত ভয় হতে লাগলো। সে সেই আওয়াজ লক্ষ্য করে সামনে এগিয়ে গিয়ে দেখে মাটির উপর চাপ চাপ রক্ত পড়ে আছে, আর চারিদিকে রক্তের ছড়াছড়ি। আর কয়েক পা এগোতেই সে যা দেখল, তাতে তার শরীর দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তার হাত পা অবশ হয়ে গেল। সে সেখান থেকে ছুটে পালাতে চাইলেও যেন পালাতে পারছে না। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। তার পা দুটি যেন ভারী হয়ে আসছে, সে পাগুলি নাড়াতে পারছে না। সে দেখল তার গরুটি মরে পড়ে আছে। গরুটির সারা শরীরের
বিভিন্ন জায়গা থেকে কেউ যেন মাংস তুলে নিয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে তাজা রক্ত। আর ঠিক তার পাশেই পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে একটা মহিলা। মহিলাটির চুলগুলো হাওয়ায় উড়ছে, কিন্তু উল্টো দিকে ঘুরে থাকায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মহিলাটির পরনে রয়েছে সাদা শাড়ি। রাখালটি আর কিছু বলা বা বোঝার আগেই সেই মহিলাটি রাখালের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর নিমেষের মধ্যে রাখালকে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সকাল হলো। গ্রামের সবাই একে একে বাঁশবাগানের কাছে এসে সেই আগেকার মতোই একই দৃশ্য দেখতে পায়। আগের হরিহরের মতোই রাখালটির মৃত শরীরটিও সেই একই বাঁশের সঙ্গে গাঁথা রয়েছে। তারও শরীরের বিভিন্ন স্থানে মাংসের কোনো চিহ্ন নেই। চারিদিকে ছড়িয়ে রয়েছে চাপ চাপ তাজা রক্ত। এই নৃশংস মৃত্যুর ঘটনা দ্বিতীয়বার ঘটায় সবাই আরো বেশি আতঙ্ক হয়ে পড়ে। তবে সবাই আরো বেশি ভয় পায় যে আগে হরিহর যে বাঁশটিতে মারা গিয়েছিল সেটি তখন কেটে ফেলা হয়েছিল। তাহলে রাখালটি আজ কিভাবে সেই একই বাঁশের সঙ্গে মারা গেল? এটা কিভাবে সম্ভব? এটা তো একটা ভৌতিক ব্যাপারের মতো। এইসব চিন্তা করে সবাই আরো বেশি ভয় পেতে লাগলো। সবাই বুঝতে পারলো এটা নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মার কাজ। আর এক এক করে গ্রামের লোক এভাবে মারা গেলে তো ধীরে ধীরে গ্রাম ছেড়ে লোকজন ভয়ে পালাতে থাকবে। তাই সবাই মিলে ঠিক করলো একজন তান্ত্রিককে ডেকে এনে এর একটি বিহিত করতে হবে। কিন্তু তান্ত্রিক কোথায় পাওয়া যাবে এই নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে একজন বলে ওঠে, আমি একজন তান্ত্রিকের খোঁজ জানি, কিন্তু সে এমন জায়গায় বসে সাধনা করে যে সেখানে পৌঁছাতে গেলে প্রাণ হাতে নিয়ে যেতে হবে। এবার সমস্যা হলো কে সাহস নিয়ে সেখানে যাবে। অনেক কথাবার্তা হওয়ার পর ঠিক হলো গ্রামের হারান ও নগেন দুজন সেই তান্ত্রিকের কাছে যাবে। তারা দুজন তখনই বেরিয়ে পড়ে সেই তান্ত্রিকের উদ্দেশ্যে। তারা তান্ত্রিকের খোঁজে যখন জঙ্গলে প্রবেশ করে তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এই সময় বনের সমস্ত পিশাচ, পেতনি, অপশক্তিরা জেগে ওঠে। তারা বনের পথ ধরে কিছুটা যাওয়ার পর দেখল রাস্তার উপর হাড় ও মাছের কাঁটা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। এই না দেখে তার অত্যন্ত ভয় পেয়ে যায়। হারান এই দৃশ্য দেখে বলে ওঠে, ও নগেন, এসব কি দেখছি রে? আমরা কোথায় এসে বললুম রে? পরানটা নিয়ে বুঝে আর বাড়ি যেতে পারবো না। এত কথা বলিস না তো, সোজা হাঁটতে থাক, না হলে কিন্তু বেঘরে প্রাণটা দিতে হবে। তারা কোনোদিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। বনের জঙ্গলের গাছে গাছে তখন অশুভ আত্মারা বসে পা দোলাচ্ছে, হাসাহাসি করছে। এদিক সেদিক থেকে বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসছে। এইভাবে হাঁটতে হাঁটতে তারা সেই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছালো। তারা তান্ত্রিককে তাদের গ্রামের বিপদের সমস্ত কথা খুলে বলে। তখন তান্ত্রিক বলে, আমি
এই মন্ত্রপুত আগুন দিলাম, এটা দিয়ে ওই বাঁশ বাগানে আগুন ধরিয়ে দিবি, তাহলেই আর কোনো ভয় থাকবে না। এরপর তারা দুজন সেই মশাল আগুন নিয়ে সেই বাঁশবাগানের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা যখন পৌঁছেছে তখন হঠাৎ করেই চারিদিক থেকে প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে, আর চারিদিকে বিকট হাসির শব্দে ফেটে পড়ে। তখন তারা আর দেরি না করে সেই আগুনের মশালটি বাঁশবাগানের দিকে ছুঁড়ে মারে। বাঁশবাগানটি দাও দাও করে আগুন লেগে যায়। এরপর সেই অট্টহাসির শব্দ থেমে গিয়ে বিকট আর্তচিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এর কিছুক্ষণ পরই চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, একটা শান্ত পরিবেশ বিরাজ করে। তারপর আগুন নিভে গিয়ে সেই পুরো বাঁশবাগানটি পড়ে থাকে। আর এরপর থেকে সেই রাস্তায় আর বিপদ কোনোদিন হয়নি। রাত বিরেতে লোকজন রাস্তা দিয়ে নির্ভয়ে যাতায়াত করে। আমাদের পিএন টুনস চ্যানেলের আরও অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ।